আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। শুভ সন্ধ্যা প্রত্যেককে। মানে আজকে বাইরে এত গরম, হ্যাঁ, তারপরে ধরো আজকে ভারত পাকিস্তান ম্যাচ, হুম, তার সাথে আজকে আমাদের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। মানে চারিদিকের আবহাওয়াটাই একটা বেশ মানে উত্তেজনাপূর্ণ আবহাওয়া। হুম। তো এরকম একটা সময়ে আমরা কিছু ক্লাসের বিষয় আলোচনা করব বলে আজকে বসলাম, যদিও সবাই মিলেই। তো আমরা আজকে তোমাদের এই টেটের ব্যাচে তোমাদেরকে আমি তুমিই বলছি, আপনি বলছি না। আর যদিও তোমরা আগামী দিনের শিক্ষক, তোমাদেরকে পড়ানো বা তোমাদের সাথে একটু গাইড করা এটা খুব ভাগ্যের বিষয় আমার কাছে অন্তত। তো সেক্ষেত্রে তবুও টিচার স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড বা জায়গা থেকে আমি তুমি করেই সম্বোধন করছি। তো আমরা আজকে এই টেটের যে ক্লাসটায় আলোচনায় বসবো ঠিক করলাম আমরা। তো মোটামুটি যারা আজকের ক্লাসে রয়েছে, এখন যেহেতু আর বিএড করা ক্যান্ডিডেটদের টেটে বসার সুযোগ নেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, এই মোটামুটি প্রত্যেকের ডিএলএড কোর্সটাই করেছো, এটা খুব স্বাভাবিক বিষয়। আর আজকের এই ক্লাসে তোমরা যারা রয়েছো বা যারা আজকে ক্লাসটা করবে, এরা আশা করি প্রত্যেককে এই বিষয়টাই ওয়াকিবহাল যে আমাদের টেটের এনভায়রনমেন্ট সায়েন্স পোর্শনটায়, শুধু এনভায়রনমেন্ট সায়েন্স কেন, যে কোনো পোর্শনটাতেই 15-15 দুটো করে একটা ভাগ রয়েছে। একটা 15 নম্বরে আমাদের কন্টেন্ট পার্টের প্রশ্ন থাকে, আর একটার 15 নম্বরে আমাদের পেডাগজিক্যাল পার্টের যে প্রশ্ন তা থাকে। এখন মোটামুটি যদি সিলেবাসের বিচার বিশ্লেষণ করো প্রত্যেককে, তাহলে সত্যি কথা বলতে 2022 বা পরবর্তীতে 2023-এ যে সিলেবাসের পরিকাঠামো দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিকই বলেছো সমাপ্তি, 2022-23-এ যে সিলেবাসের পরিকাঠামো দেওয়া হয়েছে, সেখানে পরিবেশ বিদ্যার যে কন্টেন্ট পার্টটা রয়েছে, এই কন্টেন্ট পার্টটায় বলা ভালো একটা খিচুড়ি করা আছে। খিচুড়ি করা আছে মানে এখানে এমন কোন টপিকের বা এমন কোন সাবজেক্ট নাই যার একটা হালকা করে টাচ দেওয়া নেই। প্রায় সব সাবজেক্ট গুলোরই একটা হালকা করে টাচ অন্তত দেওয়া রয়েছে। তাই যদিও এখন বর্তমানে যে কারিকুলাম আমাদের চলছে বিদ্যালয়ে, সেখানে আমরা পরিবেশকে এখন আর বর্তমানে নতুন কোনো পাঠ্য বিষয় বলে তো কল্পনা করি না। এখন প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গেই পরিবেশের যে একটা রিলেশন, সেই রিলেশনকে মাথায় রাখা হয়। ইতিহাস পরিবেশ, ভূগোল পরিবেশ, জীবন বিজ্ঞান পরিবেশ, এবং বাংলা বা ইংরাজি যেগুলো ল্যাঙ্গুয়েজ পেপার, সেই ল্যাঙ্গুয়েজ পেপার গুলোর মধ্যেও দেখবে পরিবেশ সংক্রান্ত গল্প টল্প থাকে। তাই এই যে বিষয়টা, পরিবেশ বিদ্যার যে সিলেবাসটা প্রথম 2022-এ দিয়েছিল, আবার 2023-এ সেই সিলেবাসটার কিছুটা মডিফাই করেছে, কিছু নতুন টপিক অ্যাডও হয়েছে। এবং যদি সিলেবাসের তুমি তুল্যমূল্য বিচার করো, তাহলে সেন্ট্রাল টেটের সিলেবাসের থেকেও এনভায়রনমেন্টের পার্টটা এই জায়গায় বেশি। তো সেই জায়গায় কন্টেন্ট পার্টটা তো অনেকটাই, বেশ কিছু চ্যাপ্টার রয়েছে। পেডাগজি পার্টটা নিয়ে অবশ্য তেমন কোনো পরিবর্তন আনেনি প্রাথমিক শিক্ষা বোর্ড, তবে কন্টেন্ট পার্টের কিন্তু বেশ কিছুটা সিলেবাস রয়েছে। এখন তোমরা যারা আজকে ক্লাস করছো বা পরে যারা ক্লাস দেখবে, তাদেরকে একটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এই যে কন্টেন্ট পার্ট, যেটাকে খুব ভালো ভাষায় বললে 12 ভাজা বলা যায়, তো সেই জায়গা থেকে যদি তুমি বাজার চলতি যে কোনো বই ফলো করো, যে কোনো, আমি কোনো বইয়ের মেনশন করবো না, কোনো বইটাতেই কিন্তু 100% নোটস বা 100% চ্যাপ্টার ওরিয়েন্টেড এমসিকিউজ তুমি পাবে না।
সেজন্য তোমাদের এই ক্লাসের উপর একটু ভরসা করতে হবে। আর আজকের এই ক্লাসে তোমাদের সাথে একটা টপিক আলোচনা করব, খুব ছোট করেই আজকের আলোচনাটা করব। আলোচনাটা হচ্ছে বিশ্ব আবহাওয়া পরিবর্তন, যার বাংলা কথা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। এটা তো ইংরেজি কথা, বাংলা কথা হচ্ছে বিশ্ব আবহাওয়া পরিবর্তন। এই যে দেখবে আজকেই এত গরম, মানে অসহনীয় একটা গরম। আমাদের বাড়ির বয়স্ক যে সমস্ত মানুষরা রয়েছেন, ঠাকুমা দাদু, তাদের মুখে একটা কথা শুনতে পাবে, আমাদের সময় এত গরম ছিল না, বা আমরা যত দিন যাচ্ছে গরম যেন আর কমছে না। এগুলোর কারণ হচ্ছে আমাদের পরিবেশ বিদ্যাতেই একটা চ্যাপ্টার রয়েছে পরিবেশ দূষণ। তো পরিবেশ দূষণ বিভিন্ন ভাবে হচ্ছে। মোদ্দা কথা, পরিবেশ আর ব্যালেন্স অবস্থায় নেই। অর্থাৎ পরিবেশ আগে যেমনটা ছিল সেরকম আর নেই, ইমব্যালেন্স অবস্থার সৃষ্টি হয়েছে। আর এই ইমব্যালেন্স অবস্থার জন্য ম্যাক্সিমামটা আমরাই দায়ী। অর্থাৎ সেই সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত লাইন আছে, "এ পৃথিবীকে আগামীর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার।" সেই অঙ্গীকার আজ কোথাও ফেলিও, কারণ সেই অঙ্গীকার আজ আর রক্ষিত হচ্ছে না। আমাদের যত দিন যাচ্ছে ক্রমবর্ধমান চাহিদা, অত্যাধুনিক জীবনযাপন, সেই জায়গা থেকে আমাদেরকে অনেকাংশে সরিয়ে যাচ্ছে, পরিবেশ তার ব্যালেন্স হারাচ্ছে। এই যে টপিকটা, অর্থাৎ আমি একটু শেয়ার করছি স্ক্রিনটা। এই যে টপিকটা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, বা যেটাকে আমরা বলছি বিশ্ব আবহাওয়া পরিবর্তন। এই যে বিশ্ব আবহাওয়া পরিবর্তন হচ্ছে, মোটামুটি 4টে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি যে গ্লোবাল ক্লাইমেট বা বিশ্ব আবহাওয়া দিনের পর দিন পরিবর্তিত হচ্ছে। যদি বলা হয় এই 4টে ঘটনা কি, তাহলে সব থেকে প্রথমেই যে ঘটনাটার কথা আমরা জানবো, দ্যাট ইজ গ্রিন হাউস ইফেক্ট। এটা 1 নম্বর ঘটনা। এই গ্রিন হাউস ইফেক্টেরই হাতে গরমের রেজাল্ট তুমি বলতে পারো, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, হাতে গরম রেজাল্ট। 3 নম্বর ঘটনাটা কি? 3 নম্বর ঘটনাটার নাম হচ্ছে অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। 3 নম্বর ঘটনা কি? 3 নম্বর ঘটনা হচ্ছে অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। এবং 4 নম্বরের যে ঘটনাটা রয়েছে, 4 নম্বর ঘটনাটা হচ্ছে কি? ওজোন স্তরের বিনাশ, বা যেটা আমাদের কাছে লিটারালি ওজোন হোল। এই 4টে ঘটনা বুঝিয়ে দিচ্ছে পরিবেশ আগে যেমন ছিল এখন আর তেমন নেই। আগের মতো পরিবেশের সুশৃঙ্খলতা আজ আর নেই। তো আমরা এই 4টে ঘটনার মধ্যে প্রথমে যে ঘটনাটা রয়েছে, সেই ঘটনাটাই দেখবো, দ্যাট ইজ গ্রিন হাউস ইফেক্ট। এই গ্রিন হাউস ইফেক্ট জানার আগে আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ গ্রিন হাউস, সবুজ ঘর কি। এই সবুজ ঘর অ্যাকচুয়ালি শীত প্রধান দেশে, যেখানে সূর্যরশ্মি দিনের বেলা হয়তো একটা কোনো সময়ে অল্প পরিমাণ আসে, সেখানে এরকম সবুজ রঙের কাঁচের একটা ঘর তৈরি করা হয়। এর মধ্যে বিভিন্ন প্ল্যান্টরা রয়েছে। তো সূর্যরশ্মি যখন স্যার, আপনার কথা কেটে যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে না। স্যার বোধহয় আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, স্যার একটু নেটওয়ার্কটা চেক করুন।
স্যার শোনা যাচ্ছে না আপনার কথা? ওই একবার তোমার আমাদের এখানে একবার ইলেকট্রিকটা পাওয়ারটা অফ হয়ে গেছিল হঠাৎ করে, কেন কি জানি। তো যাই হোক, আবার ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। শুনতে পাচ্ছ তো এবার? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি প্রথম থেকেই আবার আলোচনা করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যেটা আমরা আলোচনা করছিলাম সেই জায়গাতেই পুনরায় ফিরে এলাম। গ্রিন হাউস, এই শীত প্রধান দেশে কি হয়, এরকম সবুজ রঙের ঘর তৈরি করা হয়। এই সবুজ রঙের ঘরে কি হয়, এই যে সূর্যরশ্মি আসছে, এই সূর্যরশ্মি সবুজ রঙের ঘরে ইজিলি চলে আসতে পারে। কারণ কি, সূর্যরশ্মি যখন আসছে তখন কি হয়, এই সূর্যরশ্মির ভেদন ক্ষমতা বেশি। এই ভেদন ক্ষমতা বেশি থাকার জন্য সে এই সবুজ রঙের এই যে কালারের এই যে ঘরের সবুজ রং, একে ভেদ করে ভেতরে চলে আসছে। কিন্তু যখন এই ঘরটা শীত প্রধান দেশের, যখন এবার আর সূর্য নেই, এ তখন কি হচ্ছে, তাপ যখন ছাড়ছে তখন এই তাপ এই ঘরের ধাক্কা খেয়ে পুনরায় ভিতরে ফিরে আসছে। ফলে এই যে ঘর, এই ঘরের টেম্পারেচারটার বৃদ্ধি ঘটছে। এই কনসেপ্টটা হচ্ছে কিসের? গ্রিন হাউস বা সবুজ ঘরের কনসেপ্ট। গ্রিন হাউস বা সবুজ ঘরের কনসেপ্ট। এখন এই সবুজ ঘর থেকে এসছে কোন টার্মটা? সবুজ ঘর থেকে আসছে গ্রিন হাউস ইফেক্ট। এই গ্রিন হাউস ইফেক্টটা কি জিনিস খুব ভালো করে বুঝতে হয়। গ্রিন হাউস ইফেক্ট বিষয়টা কি? কি বিষয়টা? আমাদের এই ক্রমবর্ধমান আধুনিক জীবন যাপনের ফলে প্রকৃতিতে বেশ কিছু গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, যেগুলো আমাদের পরিবেশে যা পার্সেন্টেজ ছিল, ডে বাই ডে তার পার্সেন্টেজটা বৃদ্ধি ঘটছে বিভিন্ন কারণের ফলে। এবং এই যে গ্যাসগুলো, এগুলো আমাদের কাছে খুব অযাচিত, মানে কি তেমন কোনো প্রয়োজন নেই। এখন এই গ্যাসগুলো যখন বৃদ্ধি পাচ্ছে, তো এরা কি করছে? এরা এই যে গ্রিন হাউস গ্যাসেস গুলো, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, জলীয় বাষ্প, ক্লোরোফ্লুরোকার্বন, NO2, SO2, এরা কি করছে, এই ধরো আমাদের বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের ঊর্ধ্বে একটা স্তর তৈরি করে রেখেছে। এর ফলে যখন সূর্যরশ্মি সকালবেলা আসছে, তখন সেই সূর্যরশ্মির ভেদন ক্ষমতা বেশি। তো ভেদন ক্ষমতা বেশি বলে এই গ্রিন হাউস গ্যাসেরদের দিয়ে যে স্তরটা আছে, তাকে সে ভেদ করে ভূপৃষ্ঠে খুব ইজিলি চলে আসতে পারছে। কিন্তু বিকাল বেলায় যখন পৃথিবী এবার তাপ ছাড়ছে ভূপৃষ্ঠ, এবার এই গ্যাসটা উপরের দিকে ফিরে যাবে, এই তাপটা সে আর ফেরত যেতে পারছে না। কারণ এই যে ফেরত যাচ্ছে, এর ভেদন ক্ষমতাটা কমে যাচ্ছে। তার ফলে এ আবার পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসছে। তাহলে কনসেপ্টটা অনেকটা সেই শীত প্রধান দেশের গ্রিন হাউসের মতোই কনসেপ্ট। তো গ্রিন হাউসের মতোই কনসেপ্ট বলে এই কনসেপ্টটাকে আমরা বলছি গ্রিন হাউস ইফেক্ট। পরীক্ষায় প্রশ্ন পড়ে, গ্রিন হাউসের জন্য দায়ী সব থেকে ক্ষতিকর গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। এটা হলো যত গ্রিন হাউস গ্যাস আছে সব থেকে হার্মফুল। দ্বিতীয় প্রশ্ন আসে, ম্যান মেড গ্রিন হাউস গ্যাস কোনটা? ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাসটা প্রকৃতিতে কোনোদিনও ছিল না, আমাদের কার্যকলাপের ফলে এই ক্লোরোফ্লুরোকার্বন উৎপন্ন হয়েছে। আর একটা প্রশ্ন আসে, বায়ুমণ্ডলে যতগুলো গ্রিন হাউস গ্যাস ছিল তার মধ্যে শতাংশের বিচারে, মানে প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণ উপস্থিতিকে জলীয় বাষ্প। তাহলে কার্বন ডাই অক্সাইড কি সব থেকে হার্মফুল বা ক্ষতিকর?
ক্লোরোফ্লুরোকার্বন কি? ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে সম্পূর্ণভাবেই তোমার ম্যানমেড, এটা প্রকৃতিতে কোনোদিনও ছিল না। আর জলীয় বাষ্প হচ্ছে যত গ্রিন হাউস গ্যাস আছে তাদের মধ্যে পার্সেন্টেজ বা শতাংশের বিচারে সব থেকে বেশি পরিমাণ রয়েছে। এবার এই যে গ্যাসগুলো যেগুলো আমাদের প্রকৃতিতে অযাচিত ভাবে সৃষ্টি হচ্ছে, এর কারণ কি? এর মেন কারণটাই হচ্ছে ফসিল ফিউয়েলস বা জীবাশ্ম জ্বালানির দহন। আমরা জানি জীবাশ্ম জ্বালানি কয়লা, হ্যালো, পেট্রোল। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি পরিবেশে এই আপনারা যেটা করাচ্ছেন ওগুলো করলে হবে না, কোনো বুকস কিনতে হবে? কোনো বইয়ে তুমি পরিবেশের যা যা টপিক রয়েছে তা টোটাল কভার করা কোনো বই এ মুহূর্তে বাজারে নাই। কোনো বই নেই যেখানে বর্তমান সিলেবাসে যতগুলো টপিক রয়েছে সেই সমস্ত টপিকের নোট বা এমসিকিউ তুমি পাবে। ঠিক আছে, কোনো বই নেই। আমি যে যদি তোমাদের এনভায়রনমেন্টের যে যে টপিক গুলো পড়াবো তার যা নোট দেবো সেই নোটের উপর তুমি ভরসা রেখে পড়াশোনার প্রিপারেশন নিতে পারো, তাতে তোমার সেই জায়গাগুলো কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, বেশ। এবার এই কয়লাটা আমরা কি ফর্মে পাই? সলিড ফর্মে। পেট্রোলিয়ামটা আমরা কি পাই? লিকুইড ফর্মে। পেট্রোল বা ডিজেলটা লিকুইড ফর্মে। এছাড়াও রয়েছে প্রাকৃতিক গ্যাস। এই সমস্ত জীবাশ্ম জ্বালানিগুলোর যখন সম্পূর্ণ দহন হবে তখন উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, আর যখন অসম্পূর্ণ দহন হবে তখন উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড। দুটোই কিন্তু গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউসের জন্য দায়ী। এরপর আমি যেটা বলছিলাম সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি যাকে আমরা বলি, এই গ্যাসটা সম্পূর্ণভাবেই ম্যানমেড, এ প্রকৃতিতে কোনোদিন ছিল না। ফ্রিজ, রঙের শিল্প, ইলেকট্রিক শিল্প, এসি এগুলোর ব্যবহারের ফলে প্রকৃতিতে ক্লোরোফ্লুরো কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আরো অনেক জায়গা থেকে উৎপন্ন হয় যেগুলো এখানে দেওয়া রয়েছে। স্যার হিমায়ন শিল্পটা কি? এরপর এই যে গ্রিন হাউস ইফেক্ট আমরা বললাম, অর্থাৎ এই যে তাপ উপরে ফেরত যেতে না পেরে পুনরায় ভূপৃষ্ঠে ফেরত এলো, এই ফেরত আসার জন্য, অর্থাৎ এই গ্লোবাল ওয়ার্মিং এর যদি তুমি বলো হাতে গরমের রেজাল্ট, হাতে গরমের রেজাল্টটাই হলো বিশ্ব উষ্ণায়ন, যাকে আমরা ইংরেজিতে বলি গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস ইফেক্টের রেজাল্ট বলতে পারো। যত নগরায়ন হবে, শিল্পায়ন হবে, যানবাহন বাড়বে, গাছ কাটা নির্বিচারে চলবে, তত গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়বে। যত গ্রিন হাউস গ্যাস বাড়বে, এই যে ভূপৃষ্ঠে ফিরে আসবে সেই তাপ, হতে ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে। যত গড় উষ্ণতা বৃদ্ধি পাবে তত কি হবে? মেরু প্রদেশের বরফ গলতে শুরু করবে। মেরু প্রদেশের বরফ যত গলতে শুরু করবে বা মেরু প্রদেশের বরফ যদি গলতে শুরু করে তাহলে কি হবে? সমুদ্র তলের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পাবে মানে কি? সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পাবে মানে কি? স্থলভাগ আস্তে আস্তে ডুবতে শুরু করবে। স্থলভাগ ডুবতে শুরু যদি করতে থাকে তাহলে আস্তে আস্তে আমাদের স্থলভাগ সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। সেখানে যে জীববৈচিত্র্য আছে সেই জীববৈচিত্র্য আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করবে, কারণ সেখানকার জীববৈচিত্র্য সমুদ্রের অতলে তলিয়ে যাবে। দিস ইজ দ্য রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। এই যে মেরু প্রদেশের বরফ গলনের ছবি দেওয়া রয়েছে, মেরু প্রদেশ সুমেরু এবং কুমেরু তার বরফ গলন হতে শুরু হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণ তাহলে কি? আমরা কারণ হিসাবে বলতে পারি, দেখো যেগুলো গ্রিন হাউস গ্যাস CO2,
CO, ক্লোরোফ্লুরোকার্বন, NO2, SO2, জলীয় বাষ্প, এই সব কিছুগুলোই কি ঘটাচ্ছে? গ্রিন হাউস ইফেক্ট। আর এই যত গ্রিন হাউস ইফেক্ট হবে তত গ্লোবাল ওয়ার্মিং কি হবে? বাড়বে, অর্থাৎ পৃথিবীর গড় উষ্ণতা বাড়বে। ইউরোপে শিল্প বিপ্লবের পর থেকেই যবে শিল্প কলকারখানা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, সেখান থেকে জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন হওয়া ধোঁয়া পরিবেশে মিশতে শুরু করলো, তবে থেকেই শুরু হলো গ্রিন হাউস ইফেক্ট। আর গ্রিন হাউস ইফেক্ট যেদিন থেকে শুরু হলো, গ্রিন হাউস ইফেক্ট যবে থেকে শুরু হলো, তবে থেকেই আস্তে আস্তে হতে লাগলো গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হলো? আস্তে আস্তে সমুদ্র তলের উচ্চতা বাড়তে শুরু করলো। যত বাড়তে শুরু করলো তত জীববৈচিত্র্য আস্তে আস্তে সমুদ্রের অতলে তলিয়ে যেতে শুরু করলো। দিস ইজ দ্য বার্নিং ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। তাহলে প্রথম প্রভাবটাই দেখো লেখা আছে জলবায়ুর পরিবর্তন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। যে গরম হচ্ছে, এ গরম যেন অসহনীয়। জলবায়ুর পরিবর্তন, ডে বাই ডে গরম, খরা, অনাবৃষ্টি এগুলো বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ দেখবে এখন প্রায়শই ঘূর্ণিঝড়, বন্যা, যেখানে জল হচ্ছে তো হয়েই যাচ্ছে, এগুলো বেড়ে যাচ্ছে। অর্থাৎ কি? প্রকৃতি তার যে সুস্থির অবস্থা, সেই অবস্থাটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। মেরু অঞ্চলের বরফ গলন, মেরু অঞ্চলের বরফ যত গলবে কি হবে? ভূপৃষ্ঠের উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে, ফলে ভূপৃষ্ঠ আস্তে আস্তে গভীর জলের তলায় তলিয়ে যাবে। জীববৈচিত্র্য ধ্বংস। এখন যদি ভূপৃষ্ঠ আস্তে আস্তে জলের তলায় তলিয়ে যায়, তাহলে আমাদের এই ভূপৃষ্ঠে যে জীববৈচিত্র্য রয়েছে, প্রাণী উদ্ভিদের ভ্যারাইটি রয়েছে, তারাও আস্তে আস্তে সেই জলের তলায় তলিয়ে যাবে। জীববৈচিত্র্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, জীববৈচিত্র্য আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই সবগুলোই হলো কি? গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং, তার ফলে ক্ষতি যা আমাদের প্রকৃতিতে নেমে এসেছে। তাহলে প্রতিরোধ করব কিভাবে? প্রতিরোধ করার একটাই তো উপায়, যারা সমস্যার সৃষ্টি করছে তাদেরকে বন্ধ করতে হবে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, চিরাচরিত শক্তির পরিবর্তে অচিরাচরিত শক্তির ব্যবহারকে, অর্থাৎ বিকল্প জ্বালানির ব্যবহারকে ডে বাই ডে মানুষের মধ্যে পপুলারিটি করে তুলতে হবে। যে যারা বেশি পরিমাণে পরিবেশ দূষণ করে, কয়লা, খনিজ তেল, এদের পরিবর্তে সৌরশক্তি, বায়ু শক্তির ইউজ করো। যারা লেস পলিউট্যান্ট, কম পরিমাণ দূষণ ঘটায়। আরো একটা ভালো উপায় বনসৃজন, পরিবেশ বান্ধব শিল্পায়ন। এমন তো বলা যাবে না শিল্পায়নের আর প্রয়োজন নেই, শিল্পায়ন কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাই শিল্পায়ন হবে অবশ্যই পরিবেশ বান্ধব। এবং লাস্ট অফ অল মাস অ্যাওয়ারনেস। এই মাস অ্যাওয়ারনেস ছাড়া সরকার যে প্রজেক্টই নিক, সেই প্রজেক্ট যাকে বলে মাঝ মাঠেই মারা পড়ে যাবে, সে প্রজেক্ট কখনোই সাকসেসফুল হবে না। কারণ এই প্রজেক্টটা যারা সাকসেসফুল করবে তারাই যদি না অ্যাওয়ার হয়, তাহলে আর কে সেই বিষয়ে অ্যাওয়ার হবে? আমরাই তো পরিবেশকে ধ্বংস করছি, তাহলে অ্যাওয়ারনেসটা আমাদের প্রথম। 3 নম্বর রয়েছে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন বিষয়টা কি? বিজ্ঞানী এগুনা স্মিথ প্রথমে অ্যাসিড রেন কথাটা ইউজ করেছিল। দেখবে শিলাজিতের একটা গান আছে, তুমি বৃষ্টি ভিজো না ঠান্ডা লেগে যাবে। এই যে বৃষ্টি ভিজতে ঠান্ডা লেগে যাওয়া, এখন তুমি একবার বৃষ্টিতে ভিজবে, দেখবে তোমার ঠান্ডা লাগার থেকেও বড় কথা, যখন বৃষ্টি শুরু হবে সেই জলে যদি তুমি একবার ভেজো, দেখবে তোমার গায়ে নুন নুন কি ফুটে উঠেছে। মানে কি? সেই অঞ্চলগুলোয় এই অ্যাসিড বৃষ্টি শুরু হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে শিল্প কলকারখানা থেকে উৎপন্ন হওয়া সালফার এবং নাইট্রোজেন অক্সাইড, অর্থাৎ SO2, NO2, এরা কি করছে? জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে H2SO4, HNO3। এরা কি? এরা অ্যাসিড। এবার যখন বৃষ্টির জল হচ্ছে,
তখন এই অ্যাসিড বৃষ্টির জলের সাথে মাটিতে পড়ছে, অ্যাসিড বৃষ্টি হয়ে পড়ছে। এক একটা প্রশ্ন পড়তো, আমরা আগে লিখতামও যে বৃষ্টির জলই সব থেকে বিশুদ্ধ জল, কিন্তু আজকে এই অ্যাসিড বৃষ্টি হচ্ছে, এ জল আর সব থেকে বিশুদ্ধ নয়। আবারও একটা প্রশ্ন পড়তো, বৃষ্টির জলে কোন ভিটামিন প্রেজেন্ট থাকে? ভিটামিন B12। তাহলে এই অ্যাসিড বৃষ্টি যেটা হচ্ছে, এই অ্যাসিড বৃষ্টির প্রভাবে কি হচ্ছে? মাটিতে যত পরিমাণ অ্যাসিড বৃষ্টি হতে থাকবে, মাটির যে উৎপাদন ক্ষমতা তা কমতে থাকবে, জলদূষণ বাড়বে। আর সব থেকে মারাত্মক ক্ষতি হচ্ছে যেটাকে আমরা বলি স্টোন ক্যান্সার। তাজমহল আগে কেমন ছিল, এখন কেমন? তার কারণ কি? এই যে অ্যাসিড বৃষ্টি H2SO4 বা HNO3 এরা পড়ছে, এরা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট। এদের সঙ্গে রিয়াকশন শুরু হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম বাইকার্বনেট যৌগ উৎপন্ন হচ্ছে। তাই তাজমহল আস্তে আস্তে তার ঔজ্জ্বলতা হারাচ্ছে। তার কারণ কি? ডিউ টু দা হেভিলি অ্যাসিড রেন বা অ্যাসিড রেনের প্রভাবেই এই আগেও যেমন ছিল এখন আর তেমন নেই, অর্থাৎ তেমন ক্লারিটি নেই, তেমন উজ্জ্বলতা নেই। সেই ক্লারিটি বা উজ্জ্বলতা কোথাও ধ্বংসপ্রাপ্ত। 4 নম্বর টপিক রয়েছে ওজোন স্তরের বিন্যাস। আমরা জানি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে 15 থেকে 30 কিমি উচ্চতায় এই ওজোন স্তরটা অবস্থিত। এই ওজোন স্তর কি? অ্যাকচুয়ালি অক্সিজেন এর বহুরূপতা। এটা কি হচ্ছে? এই ওজোন স্তর আগে কি হতো, সূর্য থেকে যে ক্ষতিকর ইউভি রে আসতো, সেই ইউভি রে কে পৃথিবী পৃষ্ঠে আসতে দিত না। কিন্তু 1980 সাল থেকে, যবে থেকে আন্টার্কটিকায় প্রথম ধরা পড়লো যে গ্রিন হাউস ইফেক্ট, ওজোন স্তরে ছিদ্র বা O3 হোল, তাহলে ওজোন স্তরে যত ছিদ্র হবে তত এই আল্ট্রাভায়োলেট রশ্মি আস্তে আস্তে পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করতে শুরু করবে। আর এই পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করা মানেই কি? পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করা মানেই তোমার ত্বকে এসে পড়লে ত্বকে ক্যান্সার, যেখানে অ্যালার্জি, এ ধরনের সমস্যা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে বৃদ্ধি পাবে। এই ওজোন স্তরের বিনাশ বা ওজোন স্তরের ধ্বংস প্রকৃতিগত কারণেও হতে পারে, মনুষ্য সৃষ্ট কারণেও হতে পারে। তবে মনুষ্য সৃষ্ট কারণই বেশি, কারণ মনুষ্য সৃষ্ট কারণের জন্যই মেনলি ঘটে থাকে ওজোন স্তরের ধ্বংস হওয়া। এই কারণগুলো কি? এই কারণগুলো হলো ক্লোরিন জাতীয় পদার্থের ব্যবহার, যেমন ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরিন জাতীয় পদার্থ যত ব্যবহার হবে, ওজোন স্তরে তত ছিদ্র দেখা দেবে বা ওজোন হোল সৃষ্টি হবে। এর মেন কারণ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এছাড়াও আরো বেশ কিছু রয়েছে, NO2, NO, এগুলোও করে। বাট এই ক্লোরিন জাতীয় পদার্থ বা হ্যালোজেন মৌল যেগুলো, এই হ্যালোজেন মৌলগুলোই কিন্তু মেনলি ওজোন স্তর ধ্বংস করছে। আর যখনই তোমার এই ওজোন স্তর ধ্বংস হবে, তখনই কি হবে? এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকা ওজোন লেয়ার, সেই ওজোন লেয়ারকে যখনই তোমার ছিদ্র হয়ে গেছে, সেই ছিদ্রকে আমরা কি বলছি? ওজোন হোল। তখনই ক্ষতিকর ইউভি রে আস্তে আস্তে পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করতে শুরু করেছে। আর সেই আমাদের বিভিন্ন রকম জেনেটিক্যাল সমস্যা বা বিভিন্ন রকম তোমার আমাদের আয়ু কমানো, প্রজাতির বিলুপ্তিকরণ, ত্বকে ক্যান্সার, এ ধরনের নানান রকম ব্যাধির সৃষ্টি হবে, যে ব্যাধি সহজে ক্লিয়ার হয় না, সহজে সারে না, বলা ভালো সেই ব্যাধিকে সারানো অসম্ভব। তাহলে এই যে 4টে বিষয় আমরা পড়লাম, এই 4টেই হচ্ছে আজকে বর্তমান পৃথিবীর মারাত্মক সমস্যা, দ্যাট ইজ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, বিশ্ব আবহাওয়া পরিবর্তন। এবার তোমাদের মধ্যে
যদি কারোর কোনো সমস্যা থাকে বা কিছু যদি বুঝতে না পারো, এই যে 4টে জিনিস আমি বললাম, এরা যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করো, আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। বলো যদি কারোর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে। এই যে 4টে ঘটনা আমরা বললাম সেই বিষয়ে স্যার? কোনো প্রশ্ন। ক্লাস বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। স্যার বলছি যে সিএফসি যখন আপনি বোঝাচ্ছিলেন, সিএফসি হ্যাঁ ব্যবহারের ফলে যে জীবাশ্ম জ্বালানি দহন, সিএফসি পরপর পড়াচ্ছিলেন। হ্যাঁ, সিএফসিতে জীবাশ্ম লেখা ছিল জ্বালানির যে ফলে হ্যাঁ, রং শিল্প, ইলেকট্রিক শিল্প, হিমায়ন শিল্প। হিমায়ন শিল্পটা কি? কি? হিমায়ন শিল্প লেখা ছিল। হিমায়ন শিল্প মানে হচ্ছে ফ্রিজিং। হিমায়ন কথা হচ্ছে ফ্রিজিং, যে শিল্পের মাধ্যমে এই শুষ্ক বরফ, এই হিমায়ক মানে হচ্ছে যারা তোমার ঠান্ডা জিনিস তৈরি করতে সাহায্য করে, সেই জিনিস উৎপাদন হয়, মানে ফ্রিজ বাংলা কথায় বলতে গেলে, মানে ইংরেজিটাই বাংলা কথা, এটা হচ্ছে ফ্রিজের ব্যবহার। আচ্ছা স্যার। বলো আর বুঝতে পেরেছো যে 4টে স্যার ঘটনা বলেছি? হ্যাঁ স্যার। স্যার আরেকটা স্যার প্রশ্ন ছিল, ওই যখন আপনি সবুজ ঘরটা বোঝাচ্ছিলেন, গ্রিন হাউস ঘরটা, তো তখন আপনি বললেন যে শীতকালীন সময় সূর্য রশ্মি মানে সহজেই ঢুকে যায় সবুজ শীতকালে ঘরটি না, ভেদ শীত করে। প্রধান দেশে যখন সূর্য শীতপ্রধান ওঠে তখন। আচ্ছা। আর শীত সঙ্গে প্রধান সঙ্গে দেশে বেরোতে পারে না, না, আর শীত সঙ্গে প্রধান সঙ্গে দেশে তাপটা যখন বেরোতে এলো সূর্যরশ্মি এলো, তখন সেই সূর্যরশ্মি ইজিলি এলো, কারণ কি তার ভেদন ক্ষমতা বেশি। এবার যখন সূর্য ডুবে গেছে তখন তো এবার ফেরত যাবে ওটা। যেমন ভূপৃষ্ঠ সবসময় কি গরম থাকে, রাত্রের দিকে তো আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। এবার ওই ঘরের ওই সিস্টেমটা থেকে যখন তাপটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, তখন যে রশ্মিটা বেরোচ্ছে তার ভেদন ক্ষমতা কম, তার ফলে সে ওই সবুজ লেয়ারটাকে ভেদ করে বাইরে যেতে না পারার জন্য ওই ভেতরেই ফিরে আসছে। অ্যাজ এ রেজাল্ট ওই ভেতরটার যে গড় উষ্ণতা, সেই গড় উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ গ্রিন হাউস। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। বলো আর কারোর কোনো প্রশ্ন আছে? টপিকটা আজকে একটু ছোটই রেখেছিলাম। স্যার এটা কি আজকে কি এখানে প্রথম ক্লাস হচ্ছে, আগে হয়েছে? আমি তো আজকে প্রথম নিচ্ছি ডেমো ক্লাস। আচ্ছা স্যার। স্যার বলছিলাম ওজোন স্তরের অবস্থানটা বলে দিন। ওজোন স্তর অবস্থান হচ্ছে আমাদের যে স্তরগুলো রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে দ্বিতীয় স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার, যাকে আমরা শান্তমণ্ডল বলি, যে স্তরের মধ্যে কোন রকম আবহাওয়া ঘটে না, জলবায়ুর কিছু পরিবর্তন এসব বিষয়ে ঘটে না, সেই স্তরটার মধ্যে ওজোন স্তর অবস্থিত। এই ওজোনটা কি? এটা হলো অক্সিজেনের একটা বহুরূপতা। হ্যাঁ স্যার, বলছিলাম এবারকার যে আগে কোশ্চেনটা, ইভিএস কোশ্চেনটা আপনার কেমন লেগেছে? এবারে মনে হয়েছে এবারে ইভিএস কোশ্চেনটা না, এবারে টোটাল কোশ্চেনটারই সিস্টেমে অনেক ডিফেক্ট ছিল স্যার। ওইটাই স্যার ভয় করছে স্যার, যে কোথা থেকে আসবে কি আসবে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এবার বিষয় হচ্ছে এনভায়রনমেন্টের, আবার তোমার সিলেবাসটাও এত বাড়িয়ে দিয়েছে, অনেকটা সিলেবাসও করে দিয়েছে এখন বর্তমানে। 2022-এর যে প্রশ্নটা হয়েছিল সেটা কিন্তু একদম সিস্টেম মেনে ঠিকঠাক। হ্যাঁ, স্কোর মনে হয় আর করা যাবে না স্যার। 2022-এরটা সব সিস্টেম মেনে ঠিকঠাক ছিল, 15 ডিভিশনটা খুব সুন্দরভাবে ছিল। স্যার বলো। বলছি 2022 সালে যে কোশ্চেনটা এসেছিল তার ভালো স্যার ওগুলো দেবেন, ঠিকঠাক বুঝতে পারিনি আমি। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না, কথাটা কেটে গেল মাঝখানে। স্যার 2000-এর পর স্যার 2022-এ যে কোশ্চেন পেপারটা ছিল আমাদের, তাতে ওই ছিল না যে তোমার ওখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমার কাছে কথা ঠিকঠাক আসছে না। আচ্ছা স্যার। কেটে যাচ্ছে। হ্যাঁ বলো। আমি আজ প্রথম নিচ্ছি, এর আগে কোনো স্যার বা ম্যাডাম নিয়েছেন হয়তো, আমি আজকে প্রথম নিলাম।
এবার ঠিক আপনি নেবেন। আমি এইগুলো তো তোমাদের অফিসিয়াল বিষয়, এগুলো অফিস থেকে যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। হুম। সমাপ্তি কি মেসেজ করেছো? মেসেজ লিখেছো STHAPOTY কি লিখেছো গো? আমি এটা বুঝতে পারছি না। স্থাপত্য স্মৃতিসৌধ কি জিজ্ঞেস করছে? স্থাপত্য স্মৃতিসৌধ মানে হচ্ছে এই যেগুলো মার্বেল বা এই ধরনের পাথর দিয়ে তৈরি, যেমন ধরো তাজমহল, তো মার্বেল পাথর দিয়ে তৈরি, সেটা ক্যালসিয়াম কার্বনেট। এই মার্বেল পাথরের মেন উপাদানটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। স্যার বলছিলাম, হ্যালো, হ্যাঁ। হুম। হ্যাঁ স্যার বলছিলাম 2024-এর টেটের জন্য মানে এনভায়রনমেন্টাল সায়েন্সে কি বই পড়লে ভালো হয়? এই মুহূর্তে কোনো বই নেই যেখানে সমস্ত সিলেবাসটা কভার করা আছে। হ্যাঁ কি বলছেন? এই মুহূর্তে কোনো বই নেই যে বইয়ে নতুন যে সিলেবাস সেই সিলেবাসটাকে টোটাল কভার করা আছে। যদি কিছু আসে তাহলে আমি জানিয়ে দেবো। টোটালটা সিলেবাসটা তোমাদের রয়েছে, সেই সিলেবাসকে কভার করে বই এখনো বাজারে আসেনি। বলো, আর কোনো প্রশ্ন আছে কারোর? স্যার 2023-এর যে কোশ্চেনটা দিয়েছিল না, ইভিএস এর মাথা খারাপ হয়ে গেছে। আমি এত ডেটা কোথা থেকে কি সব দিয়েছে, মানে পুরো মনে হচ্ছে গ্রাজুয়েশনে করছে। এবং মানে ওটা যে আদৌ সিলেবাসের মধ্যে কতটা কি রয়েছে সেটা নিয়েও খুব চিন্তা হচ্ছিল পরীক্ষার হলে। হ্যাঁ আমার সব ক্লাস খুব ভালো আন্দাজে লেগেছে। থ্যাংক ইউ। বলো, আর কি বলছিলে বলো। তো আস্তে আস্তে তোমাদের ক্লাস শুরু হবে, কাল থেকে ক্লাস শুরু হোক, প্রত্যেকে ক্লাস করো ভালো করে। আর এনভায়রনমেন্ট পার্টে যদি আমি যে বিষয়গুলোর ক্লাস নেব সেই বিষয়গুলো আমি যে নোটগুলো দেবো এগুলো একটু মন দিয়ে পড়ো। এই নোটগুলো থেকেই পড়লেই কভার আপ হয়ে যাবে, খুব একটা প্রবলেম কিছু হবে না, ওই নোটগুলো পড়লেই হবে। ঠিক আছে? কারণ বর্তমান যে বই বাজারে রয়েছে সেখানে কভার করে কিছু বই নেই। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে ম্যাথমেটিক্সটা কি হবে? বুঝতে পারছি না। বলছি ম্যাথমেটিক্স পরিবেশটা যেমন আপনি করাবেন, অঙ্কটা অঙ্কের যিনি ফ্যাকাল্টি রয়েছেন তিনি করাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, টাটা।